বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা 2024 এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের জন্য রসায়ন 7 থেকে 10 মার্ক আসে 10 নম্বর চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে 24 মার্কস পাইলে আমার পাস। যারা পাস করতে চাচ্ছে তাদের জন্য শুধু এই 4টা চ্যাপ্টার পড়লেই হবে। তো প্রথমত বিভিন্ন চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সে ব্যাপারে বলবো, এন্ড একদম শেষের দিকে বলবো যারা পাস করতে চায় তাদের জন্য কয়টা চ্যাপ্টার পড়তে হবে, যারা এ প্লাস পেতে চায় তাদের জন্য কয়টা চ্যাপ্টার পড়লেই হবে এবং কি কি প্রশ্নগুলো থাকতে পারে এবং কততে পাস মার্ক এই সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা হবে একই ভিডিওর শেষের দিকে। তো চ্যাপ্টার 1 থেকে আমি এখানে স্মল এস দ্বারা যেটা ডিনোট করছি সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, এম দ্বারা হচ্ছে সংক্ষিপ্ত এবং এক্সেল দ্বারা হচ্ছে রচনামূলক প্রশ্নকে আমি ডিফাইন করছি। তো চ্যাপ্টার 1 থেকে জৈব যৌগ কাকে বলে আসতে পারে, যেটা পরিপূরক 2022 এ আসছে, আবার 2022 এ দুই জায়গায় আসছে। তারপর হচ্ছে আইসোমার কাকে বলে, অ্যাসিটিলিনের গাঠনিক সংকেত কি, এটা যদিও 14 তে আসছে বাট ইম্পর্টেন্ট আছে। তো এগুলো সাধারণত 1 মার্কসের জন্য আসতে পারে। যদি আসে কেটিনেশন কি জিনিস তখন শুধু সংক্ষিপ্তর জন্য আসবে, বাট যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে তাহলে কেটিনেশন কি, কার্বনের কেটিনেশন ধর্ম ব্যাখ্যা করার জন্য বলবে। ঠিক তেমনি কার্যকরীমূলক কাকে বলে, যদি এটা আসে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, আর যদি উদাহরণ সহ দেওয়ার জন্য বলে তাহলে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। সমগোত্র শ্রেণী কাকে বলে, উদাহরণ দাও। যদি এরকম হয় যে একটা সমগোত্র শ্রেণী কাকে বলে সংজ্ঞা দিলাম আর হচ্ছে উদাহরণ দিতে বলছে, এটা যদি আসে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তাহলে যেটা করতে হবে শুধু উদাহরণ হিসেবে কয়েকটা 1 2 3 4টা নাম লিখলেই হবে। বাট যদি তার রচনামূলকে আছে তাহলে সমগোত্র শ্রেণী সহ যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলা বলতে হবে। তারপর হচ্ছে যে সমগোত্র শ্রেণী আছে তার 3 4টা বা 5টা করে উদাহরণ দিতে হবে। জৈব যৌগের শ্রেণীবিন্যাস বর্ণনা করার জন্য বলবে, এটা রচনামূলক প্রশ্নের জন্য। আর হচ্ছে সমগোত্র শ্রেণীর যৌগগুলোর বৈশিষ্ট্য লেখা, ওই যে সমগোত্র শ্রেণীর যৌগের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে এটা সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে। আর জৈব যৌগের গুরুত্ব বা ব্যবহার, কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি, যত ধরনের জৈব যৌগের ব্যবহার আছে সবগুলা ব্যবহার চাইলে এখানে অ্যাপ্লিকেশন লিখতে পারবো। তাহলে এই হচ্ছে চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নগুলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। রেকটিফাইড স্পিরিট কি বা এটি কি কাজে লাগে বলতে পারে, রেকটিফাইড স্পিরিট কি কাজে লাগে এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। যেমন ওয়াটার গ্যাস কি জিনিস, তাহলে এই ওয়াটার গ্যাস কি জিনিস এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হতে পারে। যদি এইটা ওয়াটার গ্যাস কি এটা যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে, অতি সংক্ষিপ্ত তো না আসে, তাহলে ওয়াটার গ্যাস কি বলে এটা কি কাজে লাগে সেটা বলতে হবে, অথবা এটার রাসায়নিক এটার যে সমীকরণ আছে সমীকরণটাও লিখে দেখাইতে হবে। মল্ট কি জিনিস, মল্ট এই চ্যাপ্টারের কাজে লাগতে পারে, এর পরবর্তী চ্যাপ্টারের কাজে লাগতে পারে। তো মল্ট বিশেষ করে আমরা অ্যালকোহল প্রস্তুতির মধ্যে মল্ট লাগে আমাদের, তো ওই মল্ট অ্যালকোহল প্রস্তুতির বিস্তারিত 8 নম্বরের জন্য পড়লে মল্ট কি এখান থেকে আমরা পাইতে পারি। আবার এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। চিটাগুড় বা মোলাসেস কি জিনিস, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। অ্যালকোহলের শ্রেণীবিভাগ লিখো, যদি অ্যালকোহলের শ্রেণীবিভাগ অর্থাৎ মনু যদি হয় পলি না হয়ে, বা একটা হইতে পারে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলা হইতে পারে অ্যালকোহলের ব্যবহার। এই হচ্ছে চ্যাপ্টার 3 থেকে প্রশ্নগুলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি চ্যাপ্টার 5 এ আসি, সেটা হচ্ছে অ্যারোমেটিকত্ব বা অ্যারোমেটিসিটি কি জিনিস, এটা সংজ্ঞা অতি সংক্ষিপ্ত আসতে পারে। বেনজিনের আণবিক সংকেত বা গাঠনিক সংকেত আমরা শিখছি, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। বেনজিনের বদলে বেনজিনের সাথে যদি পিরিডিন দেয় বা ফেনল দেয় ওগুলো আসতে পারে, তো আমরা তো ওগুলা শিখে ফেলছি, অর্থাৎ কি কি যুক্ত করতে হবে, এন যুক্ত করতে হবে নাকি ওএস যুক্ত করতে হবে, যেটা যেটা যুক্ত করা লাগে যেটার নাম হয় টোলুইন নাকি, সবগুলো সংকেত প্রায় কাছাকাছি, যেহেতু বেনজিন আর গাঠনিক সংকেতের সাথে শুধু অতিরিক্ত ওগুলা যোগ হবে। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা ব্যাখ্যা করার জন্য। হাকেল নীতি বা হাকেল তত্ত্ব কি জিনিস, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আসতে পারে বাট এটা ইম্পর্টেন্ট একটু বেশি। আর বেনজিনের ব্যবহার আলোচনা করবে, বা ফেনল, অ্যাসিটিলিন এবং বেনজিক অ্যাসিড থেকে কিভাবে আমরা বেনজিন সংশ্লেষণ করতে পারি, মানে বেনজিন বানাইতে পারি। ফেনল থেকে কিভাবে বানাইতে পারি, অ্যাসিটিলিন কিভাবে বানাইতে পারি, বেনজিক অ্যাসিড থেকে। তো আশা করি এটা এই দুইটাই রচনামূলকে আসতে দুইটা যে কোনো একটা আসতে পারে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 10 ইম্পর্টেন্ট, প্রতি বছরই কোনো না কোনো কোয়েশ্চেন থাকে এবং এটা রচনামূলক, খুব একটা রাসায়নিক সমীকরণ, বিক্রিয়া এগুলো নাই।
যার কারণে এটা অ্যান্সার করা একটু সহজ হয় সবার পক্ষে। তাহলে গ্রিন হাউস গ্যাস কি, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান কি, এগুলো সব অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। দূষণ কত প্রকার ও কি কি, যেমন বায়ু দূষণ হইতে পারে, শব্দ দূষণ হইতে পারে, এরকম দূষণ কত প্রকার আছে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। মানুষের উপর কীটনাশকের দূষণের প্রতিক্রিয়া লেখো, যে আমরা কিভাবে কীটনাশক ব্যবহারের কারণে আমাদের ক্ষতি হচ্ছে এবং কি ধরনের ক্ষতি হচ্ছে এটা লেখার জন্য বলতেছে। বিওডি বলতে কি বোঝায়, এটা গুরুত্বপূর্ণ। যেমন বিওডি, ওডি বা সিওডি, হ্যাঁ, এইগুলা সাধারণত আগে কখনো আসে নাই, বাট আসার সম্ভাবনা আছে। এসিড বৃষ্টি কি জিনিস, তাহলে এসিড বৃষ্টি আগে কাকে বলে আর কি একই জিনিস, এর কারণ এবং প্রতিকার লেখার জন্য বলছে, খুবই সিম্পল, কি কি কারণে এসিড বৃষ্টি হয়ে থাকে। আর গ্রিন হাউস গ্যাস কি, ওইটা আগে চলে আসছে অতি সংক্ষিপ্ততে, বাট এর প্রভাব আলোচনা করা যদি আসে তাহলে এটা রচনামূলক। তাহলে আমি বলবো 7 এবং 8, অর্থাৎ এই দুইটা রচনামূলকের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, যেহেতু 10 নম্বর চ্যাপ্টার থেকে মিনিমাম আমাদের প্রায় 7 থেকে 10 মার্ক আসে 10 নম্বর চ্যাপ্টার থেকে। তারপর চ্যাপ্টার 4 যদি আসে ভিনেগার কি জিনিস, আর যদি এটা হচ্ছে ভিনেগার কি, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যদি এর ব্যবহার লিখে বলো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসবে। জৈব অ্যাসিডের মৌলিকের সংকেত লেখার জন্য অনলি সংকেত, তাহলে এটা অতি সংক্ষিপ্ত। ফর্মিক অ্যাসিডের সংকেত অতি সংক্ষিপ্ত। আর যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে তাহলে ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝায়, জৈব অ্যাসিড বলতে কি বোঝায়, এগুলা। আর রচনামূলকের জন্য মিথানোইক অ্যাসিডের ব্যবহার, ভিনেগারের ব্যবহার, খেজুরের রস হতে ভিনেগার প্রস্তুতি। তাহলে ভিনেগার কি জিনিস, ভিনেগার প্রস্তুতি করতে গেলে ভিনেগারের সঙ্গে আমরা জানবো, ভিনেগার প্রস্তুতির সব ডিটেইলস আমরা জানতে পারবো, আর ওইখান থেকে এরপরে আমাদের ভিনেগারের ব্যবহার। সুতরাং বিশেষ করে এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 7 এবং 8। আমরা মিথানোইক অ্যাসিডের ব্যবহার এটা বাদ দিব না, এটা ইম্পর্টেন্ট। তো রচনামূলক আমরা কোনো চ্যাপ্টার থেকে কোনোটা বাদ দিব না। চ্যাপ্টার 6 থেকে যদি দেখি তাহলে টলোইন বা ফেনল, হ্যাঁ, এই গাঠনিক সংকেত, ওই আগের একটা চ্যাপ্টার আমরা বলছিলাম। অর্থ প্যারা নির্দেশক গ্রুপ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। অর্থ প্যারা, আরেকটা আছে মেটা নির্দেশক। তাহলে এই তিনটা শিখে রাখলে খুব বেটার, যে কোনো একটা আসলে আমরা পারবো। টিএনটি এর গাঠনিক সংকেত লেখো, খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টিএনটি কি আর প্রস্তুতির ব্যবহার লেখো। তাহলে খুবই সিম্পল, টিএনটি কি জিনিস, গাঠনিক সংকেত, প্রস্তুতির ব্যবহার, এই তিনটাই সব এই প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট ইনক্লুডেড থাকে। বিশেষ করে 6, 7, 8 তিনটা মিলে একটা রচনামূলক কোশ্চেন হয় এবং খুবই সিম্পল, কয়েকবার চিত্রগুলো আঁকলে সবাই পারবে, এর ব্যবহারও খুবই সিম্পল। তো অ্যানোটোমূলক যেটা আছে এটা মেটা নির্দেশক কেন, তার মানে মেটা নির্দেশকের সংজ্ঞা জানতে হবে, টলোইনের রাসায়নিক ধর্ম লিখতে হবে। তাহলে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত, রচনামূলক। এই রচনামূলক তিনটা মিলে কিন্তু একটা মাত্র প্রশ্ন এবং খুবই ছোট। চ্যাপ্টার 9 থেকে যদি আমরা দেখি পলিমার কি জিনিস, এর সম্পর্কে কিছু লিখতে বলছে। পিভিসি কি জিনিস, পলিভিনাইল ক্লোরাইড। তারপর পলিমার কাকে বলে, তাহলে মেলামাইনের গাঠনিক সংকেত লিখো, মেলামাইন কি জিনিস। এগুলো সব অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বুঝো, পলিথিন কি, পলিথিনের ব্যবহার ও পলিথিন প্রস্তুতির বিক্রিয়া, এই তিনটা সমীকরণ সহ লেখার জন্য বলছে। তাহলে এই টোটাল পলিথিনের ব্যবহার, পলিথিন প্রস্তুতির বিক্রিয়া সমীকরণ সহ লেখা, এই যে আসলে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। আর যদি রচনামূলক আসে তাহলে আসবে পলিথিন আসার আগে, বিশেষ করে পলিথিন প্রস্তুতি যেভাবে হয়েছে, পলিমারের শ্রেণী বিভাগ, অর্থাৎ পলিমার থেকে মূলত পলিথিন উৎপন্ন হয়, তাহলে পলিমারের যে শ্রেণী বিভাগ আছে এই সম্পর্কে আলোচনা করতে বলছে। সংযোজন পলিমারকরণ বিক্রিয়া আলোচনা করো, তাহলে একটা বিক্রিয়া হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এই দুইটাই রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, যতগুলো রচনামূলক প্রশ্ন আছে আর বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কখনোই আমরা বাদ দিব না। এই প্রশ্নগুলো বললে ওদের সংক্ষিপ্তের জন্য আশা করি কমন পড়ে যাবে। এই 7টা চ্যাপ্টার খুবই 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 ইম্পর্টেন্ট রসায়নে। এখন আসি যে 7টা চ্যাপ্টার আমরা দেখলাম, এই 7টা চ্যাপ্টার থেকে আমার টোটাল মার্কস কত আছে এটা আমরা ক্যালকুলেট করি। প্রথম হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 60 মার্কস। আমি যদি পাস চিন্তা করি, পাস হচ্ছে 40-এ পাস, তাহলে 40 গুণ 60/100 0 0 24, তাহলে 24 মার্কস পাইলে আমার পাস। আর যদি এ প্লাসের চিন্তা করি তাহলে 80 গুণ 60/100 48 মার্কস। তাহলে এ প্লাস পাইতে হলে আমার 48 মার্ক, আর পাস করতে হলে আমার 24 মার্কের দরকার। তো আমি বলবো যে যদি রচনামূলক আমি 5টা কমন পড়তে পারি, 5টি যদি আমি কমন ফেলতে পারি তাহলে 5 গুণ 6 30 মার্কস থাকে।
তার মানে অলরেডি 5 মার্ক উঠে যাচ্ছে। আর রচনামূলকের সাথে যদি ওগুলা কমন পড়ে তাহলে তো খুব ভালো। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা যদি আলোচনা করি তাহলে কোন কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি বেটার হয় পাস মার্কের জন্য, তাহলে আমি বলবো যারা পাস করতে চায় তাদের হচ্ছে চ্যাপ্টারগুলো পড়বে হচ্ছে চ্যাপ্টার 1, 3, 5, 10 এই 4টা চ্যাপ্টার তাদের জন্য যদি রিস্ক নিতে চায় তারা খুব, তাহলে এই 4টা চ্যাপ্টার পড়লে আমি বলবো যে 4টা চ্যাপ্টার থেকে 1, 3, 5, 10 বললাম তো, তাহলে 9, 9, 18 আর 3, 9, 27 27 প্রায় 32 থেকে 35 কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে 1, 3, 5, 10 এই কয়েকটা চ্যাপ্টার পাস মার্কের জন্য যথেষ্ট। যারা পাস করতে চাচ্ছে তাদের জন্য শুধু এই 4টা চ্যাপ্টার পড়লেই হবে, এবং খুবই রিস্কি হয় যদিও, বাট আমি মনে করি 4টা চ্যাপ্টার থেকে 32 থেকে 35 কমন করবে এবং ঠিকঠাক মতো লিখতে পারলে 24 অনায়াসে উঠে যাবে। আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আমরা বলবো যে 7টা চ্যাপ্টার যথেষ্ট, এই 7টা চ্যাপ্টার ভালো করে পড়লে এ প্লাসের জন্য যথেষ্ট পরিমাণ মার্ক উঠে যাবে।